আমেরিকা আফগানিস্তান দখল করেছে, ইরাক গুঁড়িয়ে দিয়েছে, লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, সিরিয়াকেও রেহাই দেয়নি। মধ্যপ্রাচ্যের মানচিত্র বারবার পাল্টে দিয়েছে পশ্চিমা শক্তি, কিন্তু একটা দেশ আছে যার দিকে সবাই তাকিয়ে থাকে, পরিকল্পনা করে, হুমকি দেয়, কিন্তু সেই দেশকে কেউ ছুঁতেও পারেনি। সেই দেশের নাম ইরান। গত 600 বছরে ইরানের মাটির একটা ইঞ্চিও কেউ স্থায়ীভাবে দখল করতে পারেনি। রোমানরা পারেনি, আরবরা পারেনি, তুর্কিরা পারেনি, রাশিয়ারা পারেনি, ব্রিটেনরাও পারেনি। তাহলে কি এমন আছে ইরানে যা এই দেশটাকে বারবার বাঁচিয়ে দেয়? আজকের ভিডিওতে সেই রহস্যের পর্দা উঠবে। আজ আমরা কথা বলবো এমন একটা দেশকে নিয়ে যাকে ইতিহাস বারবার চ্যালেঞ্জ করেছে আর ইতিহাস বারবার হেরেছে। চলুন শুরু করা যাক। ইরানকে এক কথায় বোঝাতে হলে বলতে হয় এটা একটা দুর্গ। তবে এই দুর্গের দেয়াল কোনো মানুষ বানায়নি, বানিয়েছে স্বয়ং প্রকৃতি। দক্ষিণ দিক থেকে যদি কোনো শত্রু আসতে চায় তাহলে প্রথমে সামনে পড়বে জাগ্রস পর্বতমালা, হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এক পাথুরে দেয়াল। দক্ষিণ পশ্চিমে এই পাহাড়গুলো ধীরে ধীরে ইরাকের দিকে ঢলে পড়েছে, কিন্তু উত্তর পশ্চিমে সেখানের পাহাড়গুলো এত উঁচু আর খাড়া যে তুরস্কের সাথে সীমান্ত হয়ে গেছে প্রায় অপ্রবেশযোগ্য। উত্তরে কাস্পিয়ান সাগরের কাছে দাঁড়িয়ে আছে আলবস পর্বতমালা, এটা যেন ইরানের উত্তর দরজার পাহারাদার। পূর্বে আফগানিস্তান আর পাকিস্তানের সাথে সীমান্তে ছোট ছোট পর্বত শ্রেণী একটা রিবেনের মতো ইরানকে মুড়িয়ে রেখেছে। আর দক্ষিণে পারস্য উপসাগর এই দুর্গের শেষ দেওয়াল। সমুদ্র থেকে যদি কেউ আসে সামনে পাবে 1.5 কিলোমিটার পর্যন্ত উঁচু পাহাড়, যা ভেতরের প্রায় 250 কিলোমিটার পর্যন্ত ছড়ানো। আর ভেতরে ভেতরে দুটো বিশাল মরুভূমি, দাস্তে কাভির আর দাস্তে লুত, এত রুক্ষ যে মানুষ বাধ্য হয়ে পড়ে পাহাড়ের গায়ে ঘর বাঁধে। ইরানের 9 কোটি মানুষের বেশিরভাগই এই পাহাড়ি অঞ্চলেই বাস করে। যে কোনো বাইরের সেনাবাহিনীর জন্য এই ভূগোলের মধ্যে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়া সবসময় একটা দুঃস্বপ্ন। সরবরাহ লাইন ছিঁড়ে যায়, রাস্তা হারিয়ে যায়, আবহাওয়া শত্রু হয়ে ওঠে। তাহলে ইরান কি শুধু ডিফেন্সিভ? না, এখানে একটা মোড় আছে গল্পে। যে পাহাড় ইরানকে রক্ষা করে সেই পাহাড়ই আবার ইরানকে আটকেও রাখে। পশ্চিম বা দক্ষিণে সরাসরি যুদ্ধে যাওয়া ইরানের জন্য কঠিন, তাই ইরান সরাসরি যুদ্ধ না করে বেছে নিয়েছে বিভিন্ন কৌশল। প্রক্সি নেটওয়ার্ক, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকে ইসলামী রেজিস্ট্যান্স, এগুলো সবই সেই কৌশলের অংশ। এবার আসি একটা ছোট্ট কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী জায়গার কথায়। পারস্য উপসাগরের পুরো উত্তরের তটরেখায় একাই ইরানের দখলে, আর দক্ষিণে ছোট্ট একটা অংশ ভাগ করে নিয়েছে 7টা দেশ: ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত আর ওমান। এই উপসাগরের মুখটার নাম হরমুজ প্রণালী। এর উত্তর পার পুরোটাই ইরানের, দক্ষিণে শুধু ওমানের একটা সরু অংশ। হরমুজে ইরানের দিক থেকে একটা ভি আকৃতি তৈরি হয়। এই ভি এর 3 দিক থেকে ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করতে পারে। এখন প্রশ্ন হলো, এই প্রণালী বন্ধ হলে কি হবে? বিশ্বের 20% তেল এই পথ দিয়ে যায়। কাতারের 90% এলএনজি গ্যাস এই পথেই রপ্তানি হয়। বিশ্বের অর্থনীতির প্রায় 5% এই একটা প্রণালীর ওপর নির্ভরশীল। ইরান ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে হামলা হলে এই পথ বন্ধ করা হবে। এটা শুধু উপসাগরীয় দেশগুলোর জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটা হুমকি। আর এই কারণেই হরমুজ ইরানের কাছে একটা নীরব পারমাণবিক বোমার মতো। ইরানের আয়তন 16 লাখ বর্গ কিলোমিটার, মানে দুটো পাকিস্তান আর কয়েকটা বাংলাদেশ ঢুকিয়ে দিলেও জায়গা থাকবে। এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ডেপথ। কোনো সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে গেলে যুদ্ধ শেষ হয় না। তেহরান, ইস্পাহান, মাশহাদ, এই বড় শহরগুলো সীমান্ত থেকে অনেক ভেতরে, যেখানে পৌঁছতে পৌঁছতে শত্রু সেনার রসদ শেষ, সরবরাহ লাইন ছিঁড়ে যায়, সৈন্যরা ক্লান্ত হয়ে যায়। 1980 সালে সাদ্দাম হোসেন ভেবেছিলেন ইরানের বিপ্লব সবে হয়েছে, সেনাবাহিনী এলোমেলো, এখনই সুযোগ হামলা করার। হামলাও করলেন, কিন্তু যে যুদ্ধ কয়েক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল সেটা চলল টানা 8 বছর। 10 লাখ মানুষ প্রাণ হারালো। শেষমেশ ইরাক 1 ইঞ্চি জমিও নিতে পারেনি। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হলো তার সেনাবাহিনী নয়, তার মাটি। ইরান একটি বহুজাতিক দেশ। পার্সি, আজাদি, কুর্দিশ, আরব, বেলুচ, তুর্কমেন, বিভিন্ন জাতিগোষ্ঠী এক দেশে। প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস আছে। এই বৈচিত্র্য ইরানের জন্য অনেক সময় মাথা ব্যথারও কারণ। বিভিন্ন গোষ্ঠী নিজেদের অধিকার চায়, প্রতিবাদ হয়, সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়। কিন্তু ঘটনার উল্টো দিকও আছে। এই বহু জাতিগোষ্ঠীকে বাইরে থেকে একসাথে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। যে শত্রু দেশ দখল করতে আসবে তাকে প্রথমে ভূগোলের সাথে লড়তে হবে, তারপর এই মানুষগুলোকে একসাথে চালাতে হবে, যা ইতিহাসে কেউ পারেনি। সাদ্দাম ভেবেছিলেন ইরানের আরব জনগোষ্ঠী তার পক্ষে আসবে, কুর্দিশরা বিদ্রোহ করবে,
ভেতর থেকে দেশটা ভেঙে পড়বে, কিন্তু হয়নি। বাইরে থেকে হামলা আসতেই সব গোষ্ঠী এক হয়ে যায়। ইরানের জাতীয়তাবোধ সব মতভেদের উপরে চলে যায়। এটাই ইতিহাসের শিক্ষা। ইরানের মোট পরিধির 32% সমুদ্র তীর, কাস্পিয়ান সাগর আর পারস্য উপসাগর মিলিয়ে প্রায় 2800 কিলোমিটার। কিন্তু এটা সাধারণ বালির সৈকত নয়, তীর পেরোলেই পাহাড়। সেই পাহাড়ের গুহায় গুহায় লুকিয়ে রয়েছে ক্ষেপণাস্ত্র, ব্যাটারি, স্যাটেলাইট বা ড্রোনেও ধরা যায় না এমন অন্ধ কোণ। সমুদ্র থেকে কেউ তীরে নামলেই তাকে স্বাগতম জানাবে পাহাড়ি আঘাত। তাহলে দেখা যাচ্ছে ইরানকে জয় করা কঠিন, কারণ এটা শুধু একটা দেশ নয়, এটা একটা প্রাকৃতিক দুর্গ, একটা কৌশলগত ধাঁধা, আর একটা জীবন্ত ইতিহাস। পাহাড়, মরুভূমি, দীর্ঘ সমুদ্র তীর, হরমুজের নিয়ন্ত্রণ, বিশাল আয়তন আর ঐক্যবদ্ধ জনগণ, এই সব মিলে ইরান এমন একটা দেশ যাকে সামরিক শক্তি দিয়ে জয় করা ইতিহাসে কেউ পারেনি। আমেরিকা আর ইসরায়েল এটা জানে, তাই তারাও সরাসরি যুদ্ধের বদলে অন্য পথ খোঁজে। ইরানের মাটি নিজেই তার সবচেয়ে বড় রক্ষা কবচ। এটা নীরব কিন্তু অজেয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান পরের ভিডিওতে কোন দেশের কথা জানতে চান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।